এটাই মন দিয়ে শোন। সেদিন মন দিয়ে সঙ্গে বিয়ে হলে আবার একটু ফুল করছে তখন ফুল করছে আমি তোর সাথে করবো। একটা ছোট্ট ফোটা সুন্দর ফুলকে দানবের স্পর্শ থেকে রক্ষা করার জন্য ফুলের কোনো জাত হয় না ছিল। ফুল হলো প্রকৃতির শ্রেষ্ঠ দান। ফুল হলো পৃথিবীকে সাজিয়ে রাখার এক অমূল্য সম্পদ। ফুল ফুটে বলে তো বাতাস হয়, ফুল তার গন্ধ ছড়ায় বলে আজও প্রকৃতি এত মধুময়। তুমি আমি বড় অসম্ভব বাবু, আমার কেউ নেই। আমি তো আছি, আমি আমার সর্ব শক্তি দিয়ে ওই দুই সালের হাত থেকে তোমাকে রক্ষা করবো। আমি রক্ষা করবো। আমি ওকে এক জায়গায় রেখে কিছু খাবার আনতে গিয়েছিলাম আর এসে দেখি মন্দির আছে সেখানে নেই। মিথ্যে কথা। দিদিকে নিশ্চয়ই তুমি তোমার বিক্রি করে দিয়েছো। না বিশ্বাস না, মন্দিরে কি আমি বিক্রি করতে পারি না। মন্দিরে যে আমার স্ত্রী, ওকে সিঁদুর পরিয়ে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছি। ঘোষালের মেয়ে কখনোই বাজারের পণ্য হয়ে যেতে পারে না। যেমন করে হোক ওকে তুমি স্বীকার করতে বাধ্য করো। তুই মন্দির এখন কোথায়? দরকার হলে একটা
সত্যি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি পাগলের মতো মন্দিরে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। নিরুপায় হয়ে আমি ছুটতে ছুটতে আপনাদের কাছে এসেছি, কিন্তু আপনারা আমার কোনো কথা বিশ্বাস না করে আমাকে বুঝতে পারছি এত সহজে তুই মুখ খুলবি না। আপনি মুখটা না খুললে মুখটা আমি চিরতরে এতক্ষণ ধরে দেখছি তুমি যতগুলো চাবুক মারলে, ইচ্ছে করলে গুনে গুনে ঠিক ততগুলো চাবুক আমি তোমার দিতে দিতে পারলাম। সমুদ্র কিন্তু দিলাম না, কারণ যার হিসেব সময় হলে সেই মিশিয়ে যাবে। সমুদ্র তুই ছি বাবা ছি, বন্দুক ধরে যার উপর অমানসিক অত্যাচার করছো তার বর্তমান পরিচয়টা কি তুমি জানো? হ্যাঁ জানি। ওকে খাও ওটাই না মন্ত্রীকে মন্ত্রী চুপে পাচার করে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে যদি তাহলে মন্দিরে খেলে ওই একা ফিরে এসেছে। কি বলে সে একা ফিরে এসেছে? আমি বিশ্বাস করি না। যে কি হয়েছে তুমি আমাকে বলো, কি হয়েছে? তুমি নীরব কেন? বলো। আমার চঞ্চল মন আজ প্রবাহ হয়ে গেছে সমুদ্র। মুহূর্তের দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেছে আমার সাজানো জীবন। একটা মিথ্যের মেয়ে আমার সত্যের পরিচয়টাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। আমি বোধহয় আর ওই সত্যের পরিচয় খুঁজে পাবো না সমুদ্র। আমি বোধহয় মিথ্যের অন্ধকারে চিরতরে হারিয়ে গেলাম সমুদ্র, চিরতরে হারিয়ে গেলাম। ভাই কি এসেছিস? কি হয়েছে দাদা? তোমার সারা শরীর ক্ষত বিক্ষত কেন? তোমায় এভাবে মেরেছে দাদা? সরকার তোমাকে আমি আর এক পায়ে বলে আমি তোমাকে গুলি করে মারবো। না আমার ভাইয়ের কোনো ক্ষতি আপনারা করবেন না। আমরা যদি করে থাকি তাহলে আপনারা আমাকে যত খুশি শাস্তি দিন। ওই দুজনকে শাস্তি দাও নাকি? ওরা মনে হচ্ছে আমার দিদিকে এরা দুজনেই মিলে পাচার করছে। এরা দুজনেই এই অপরাধী। শাস্তি দেওয়ার জন্য আইন আদালত আছে ম্যাডাম। কাউকে শাস্তি দেওয়ার কোনো আইন আপনাদের নেই। সমুদ্র, দাদার সঙ্গে মন্দিরে গিয়ে যে তোমার তো সম্মতি ছিল ভাই, তাহলে দাদার উপর তোমার বাবার এই অমানসিক অত্যাচার দেখেও তুমি এভাবে নীরব হয়ে আসবে? নীরব নয়। দেবের বিরুদ্ধে অভিযোগ শুনে আমি তো স্তব্ধ হয়ে গেছি। আর ভাবছি দেখে বিশ্বাস করে আমি ভুল করলাম। ভুল নয় সমুদ্র, ভুল নয়। আমি আমার জীবন দিয়ে হলেও তোমার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করবো, কিন্তু তার আগে তোমরা মন্দিরের সন্ধানের ব্যবস্থা করো ভাই। মন্দিরে যে সত্যি আমার জীবন থেকে হারিয়ে গেছে। মন্দিরে তো কোনো বস্তু বা মুদ্রা নয় যে পকেট থেকে হারিয়ে যাবে। তুমি কি দাদাকে অবিশ্বাস করতে সমুদ্র? অবিশ্বাস নয়, মন্দিরে যে হারিয়ে গেছে তার উপযুক্ত প্রমাণ চাইছি। উপযুক্ত প্রমাণ সমুদ্র, আমি প্রমাণ খুঁজে দেবো। ওকে মাত্র 1 ঘন্টা আমার আগে ছেড়ে দিচ্ছে। ওই যে মন্দিরে পাচার করছে তার জন্য আমি পিটিয়ে আর একবার আমার দাদার গায়ে হাত তুললে তোমার ওই হাত দুটো আমি ছিঁড়ে মাটিতে নামিয়ে দেবো। তোমাকেও আমি ছাড়বো না। আমার মেয়েকে পাচার করার অভিযোগে তোমাদের দুজনকে আমি পুলিশে দেবো। না ওকে তুমি আমার হাতে ছেড়ে দাও। আমি ওই একজন বিরাট ডাক্তার অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার একমাত্র ডিউটি, তাই না? কিন্তু আমি ওকে
সঞ্জীবের ছেলেটার খবর কি রে? সে এখন বেঁচে টেচে আছে না পটল যাচ্ছে? আর পটল করবে কি সেইটা তো আমার সংসারে হত্যা করতে দিলা না। লিখিলাম তাহলে ভাগ্নের কপালে কাজ করে রেখেছে। না ওটাকে সরাতেই হবে। আর আমি যখন এসে গেছি এসেছিস আমার ওষুধটা আরে ওষুধ না খেয়ে বিষ খাও, বুঝলে? বিষ খাও, তাহলে আমার ছেলের হাড় একটু জোর হয়। এমন ডাইরেক্ট হিট করে কথা বলিস কেন রে? দেখবে আগে আমি ভ্রমণ যাই বাবু, কিন্তু আপনি যে এত বড় ওষুধ বানিয়ে এলিয়ে বসে আছেন তা তো জানতাম না। এখন তবুটা অনেকটা সুস্থ আছে চিকিৎসায় কিন্তু বাসন্তী কোথায়? কোথায় আবার? তোমার বড় ছেলে তো বিরক্ত দেখিয়ে বড় লোকের মেয়েকে নিয়ে ফেকেছে। এবার বুঝুক ছেলা। হ্যাঁ। ঘোষালা বাবু তো তাকে ধরে এনে গলায় গলায় বেঁধে মারছে। বাসন্তী হ্যাঁ। আর তাই শুনে দীপ্তা দাদাকে বাঁচাতে ছুটে গেল। ওই হারামজাদা ছেলেটার জন্য আমার ছেলে যত কিছু। মরো কাট করে বেটা, মরো। ছি বাসন্তী ছি মা হয়ে তুমি এমন কথা বলো না। তোমার গর্বে না জন্মালেও দেব যে তোমাকে সত্যিকারের মা বলে জানে তার বিপদে এমন উল্লাস তোমার মানায় না বাসন্তী। আরে উল্লাসে কি আছে জামাই বাবু? যে যেমন কর্ম করেছে তার তো তেমনি শাস্তি পাওয়া উচিত। শাস্তি হয় দেব একটা মেয়ের জীবন বাঁচিয়েছে। সেদিন যদি আবার দেব সে মেয়েটাকে না নিয়ে যেত তাহলে মেয়েটা হয়তো আত্মহত্যায় করতো। তোমার ছেলেটা অন্তত বাঁচত। হায় হায় রে, পরের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের ছেলেটাই আজ মরতে বসেছে। না আমি আমার দেবকে এভাবে মরতে দেবো না। আমার দেব মরেনি বাবা, তবে মরে গেলে বোধহয় ভালো হতো। না দেব বাবা লিখে না, এ তো সেই মা যার বউটাকে আমি মন্দিরা আমার জীবন থেকে হারিয়ে গেছি বাবা, কিন্তু ওরা সে কোনো বিশ্বাস করতে চাইছে না। ওরা বলছে আমি নাকি মন্দিরে কোথাও পিকনিক করে নিয়েছি। মানি না ওদের কথা আমি কখনো বিশ্বাস করি না। কিন্তু আমি করি। আচ্ছা মেয়েটাকে যদি বিক্রি না করতে তাহলে কি মেয়েটা হাওয়ায় মিশতে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না ছোট মা। আমি মন্দিরাকে রেখে এক জায়গায় খাবার আনতে গিয়েছিলাম, আর এসে দেখি মন্দিরা সেখানে নেই। আরে নেই মানে আবার হ্যাঁ, নেই মনেটা কি? হাওয়া হয়ে গেছে হাওয়া। হ্যাঁ কে কে তুমি? আমি ভম্বল দীপের মামা। ওই যে তোমার মামা আসলে অনেকদিন দেখো তো তাই হয়তো চিনতে পারছো না। অবশ্য আমিও সেদিন তোমায় চিনতে পারিনি। সেদিন মানে? ওই তো আমাকে বলছো তুমি তো শ্রীরামপুর স্টেশনে একটা নতুন বউ নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক দেখেছো। হ্যাঁ তুমি দেবকে দেখেছিলে ভগবান? হ্যাঁ জামাইবাবু, হ্যাঁ। আরে ওকে দেখে তো আমি চেনা চেনা মনে হচ্ছিল, তাই তো ওর পিছু পিছু আমি ওকে ফলো করছিলাম। তাহলে তো তুমি সব আসল ঘটনাই জানো মামা। তুমি আমার বাবা মাকে বলো না যে আমি মন্দিরাকে কোথাও পাচার করিনি। মন্দিরা আরে চুপ করো, চুপ করো। আমি যা দেখেছি সেটাই তো বলবো নাকি? হ্যাঁ, তুই দেখেছিস, তুই বল না। দেখলাম দেবভাঙের সঙ্গে একটা নতুন বউ শ্রীরামপুর স্টেশনে নেমে একটা নির্জন জায়গার দিকে হেঁটে চলেছে। তারপর কিছু দূর ওদের পিছনে পিছনে আমি গিয়ে দেখি। তারপরে কি দেখলি বল? আরে দেখলাম কি রে দিদি, দেখে তো একদম আমার চক্ষু চড়কায়। কি দেখেছো তাই বলো। আরে দেখলাম একটা ট্যাক্সি নিয়ে ওদের সামনে দাঁড়ালো। মামা আর সেই ট্যাক্সি থেকে একটা কালো চশমা মতো পোড়া গুন্ডা লোক নেমে দেবভাঙের হাতে এক কোটি টাকা ধরিয়ে দিল। কি বললে? আর সঙ্গে সঙ্গে দেবভাঙে নতুন বউটাকে ট্যাক্সির মধ্যে ধাক্কা মেরে তুলে দিল। মিথ্যাবাদী শয়তান, তোমাকে আমি তুই আমার ভাইকে মারবি নাকি? মিথ্যে বলো, চিপটাই আমি ছেড়ে ফেলে দেবো ছোট না। হ্যাঁ সে তো বলবে লাগে, সত্যিটা আমি সবার সাথে বলে দিলাম। সত্যি নয়, তুমি
টাকায় তুই বিক্রি করেছিস মেয়েকে। বাবা তোর যদি এতই টাকার দরকার ছিল তাহলে তুই আমায় বললি না কেন? আমি না হলে তোর দরকার মেটাতে তুই একটা জমি বিক্রি করে দিতাম। তুমিও আমায় শেষ পর্যন্ত ভুল বুঝলে বাবা। যাকে তুমি ছোট থেকে কোলে বিক্রি করে নিজের মতো করে মানুষ করেছো, তার যে বাইরের লোকটার পুত্রে তোমার কাছে বড় হলো। তোর কোথার চেয়ে ওর চোখের লেখাটা আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য। ও মিথ্যে বলছে বাবা, সম্পূর্ণ মিথ্যে বলছে। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, যাকে ভালোবেসে আমি 100 চাবুকের খাও নিরবে সহ্য করে নিয়েছি, তাকে আমি শুধুমাত্র কিছু টাকার লোভে অন্যের হাতে তুলে দেবো। এ কথা তোমার বিশ্বাস হয় বাবা? তোমার বিশ্বাস আর মিথ্যার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। তার সেই মিথ্যার একটা অংশ আমার জীবন আকাশটাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। ভাই তুই ফিরে এসেছিস ভাই? ওরা তোকে আসতে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, তবে এটা সহজে নয়। তোমার মিথ্যে অপরাধটাকে অজুহাত করে ওরা জোর করে সেই উশৃঙ্খল মেয়েটাকে আমার রেজিস্ট্রি করে বিয়ে করতে বাধ্য করেছে। কান্নার কি আছে বাবা? এটা ভালোই হয়েছে। জামাই পাওয়া আছে, যাক সে কথা। আমার তিন ভাগ্নিতে কপাল খুলে গেল। কপাল খোলেনি, আমার কপাল খোলেনি, আমার কপাল ভেঙে তো মেয়েটা আমার স্ত্রী হয়ে শুধুমাত্র আমার কপালের ভাগিদার হয়েছে, কিন্তু আমার দাম্পত্য জীবনের সুখ দুঃখের ভাগিদার নয়। কেন এমন হলো দাদা? ওই বড় লোকের মেয়েকে ভালোবেসে তুমি অন্যায় করলে? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সেই অন্যায়ের ফলে কেন আমাকে পেতে হলো দাদা? কেন? তোমরা এই বাড়ি থেকে চলে যেতে বলো। ওই পাপি মুখটা আমি আর দেখতে চাই না। দূর হয়ে যাও। না বাবা না, এত বড় সাজা তুমি আমায় দিও না বাবা। আমাকে তুমি মাত্র কয়েকটা দিন সময় দাও। আমি আমার প্রাণ দিয়ে হলেও প্রমাণ করে দেব যে আমি অপরাধী নই বাবা। আমি শুধুমাত্র টাকার লোভে আমার ভালোবাসাকে বিক্রি করিনি বাবা। তুমি আমার একটা সুযোগ দাও বাবা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, দূর হয়ে যাও। আজ থেকে আমি 3 দিন রসদ পালন করবো, কারণ আজ থেকে ছাড়বো আমার বড় ছেলে মারা গেছে। আমার দাদা কোনো অন্যায় করেনি, আমার দাদা কোনো পাপ করতে পারে না। বলো দাদা, আর একবার তুমি সবার সামনে বলো যে তুমি সম্পূর্ণ নির্দোষ, তোমার নিষ্কলঙ্ক জীবনে কলঙ্কের কোনো চিহ্ন নেই। বলো না দাদা, বলো। না রে ভাই না, আমার প্রতি বিশ্বাস হারিয়ে বাবা যা নতুন বিশ্বাসকে তার মনে জায়গা দিয়েছে, আর সেই বিশ্বাসকে ভেঙে ফেলিস না। আমি ঠক, আমি প্রতারক, আমি বাবার বিশ্বাস নিয়ে প্রতারণা করেছি। আমি আমার ভালোবাসাকে লোভের কসাইখানায় বলি দিয়েছি। এই ধারণাটা যদি আমাদের বাবার মন থেকে কোনোদিন পাল্টে যায়, তাহলে আমাদের বাবা যে অনুশোচনার আগুনে একটু করে ভেঙে চাই হয়ে যাবে। তাই তো আজ আমি বাবার আদেশ মাথায় নিয়ে আমি সবাইকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চললাম রে ভাই। এই বাড়ি ছেড়ে চললাম। দেখো না গো এ আধারে লাগে অসহায়, দেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়।
আমি যে গো প্রেমের গানা বোঝাই বড় মানে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ থেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় চারিদিকে এত মানুষ কিন্তু আমার কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় ফিরে এসেছে অনেকদিন পরে রায়বাড়িতে আবার খুশির দিন ফিরে এসেছে। আমার কর্তা বাবু তো সাবেক রামমোহন নাতিকে নিয়ে কিনায় ঠাট্টা তামাশা করছে আর খোকা বাবুকে বলছে লাঠি বেটা করো দেখে নি দেখো ও শালাকে আমি ঠিক লাঠি বেটা করব কেন কর্তা বাবু বলে হলো ওটা আর হলোটা ও শালার মনে কি রসকস বলে কিছু আছে আজকাল কাছে কোথায় নতুন বইয়ের পেছনে এই চুপ 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 করবে তাই নয় নতুন বই তার ওই নষ্ট দাদার সঙ্গে এক ঘরে বসে গল্প আর ওই সালামিনী মুখ চুপচাপ অন্য ঘরে বসে আছে আরে কোটে কি জিনিস সেটাই তো শালা এখনো বুঝলো না ওর কি জিনিস হয় করতে আরে হয় রে হয় হতো ভালো হয় বিয়ে বার করলি না তা বইয়ের মর্ম তুই কি করবি না হতো ভালো তখন এত করে বললাম একটা বিয়ে কর আমার কথা তো তখন কারাই করলি না তখন বিয়ে করতে চাইনি ঠিক করতাম তো মিথ্যে কথা বলবো না তখনকার মেয়েদের দেখলে না আর বিয়ে ভাবটা আমার আসতো না আর এখনকার মেয়েদের দেখলে না আমার বিয়ের ভাবটা মাথাতে নড়াচড়া করে সে কি রে এই পুরো বয়সে তোর আমার বিয়ের পায়টা এখনো নাকি পায়টাই নয় আসলে তখনকার মেয়েরা নিজেদের সব ঢাকা ঢাকি করে রাখতো আর কি আর তাদের দেখে না আমার বিয়ে করার ইচ্ছেটা জাগতো না আর এখনকার মেয়েরা নিজেদের বেশ খোলাখুলি রাখি তো তাই না মানে এই এখনকার মেয়েরা এমন সব পোশাক পরে ওই মানে ওই পেট কাটা ঠ্যাং কাটা বগল কাটা আর ওই সব কাটা কাটা পোশাক পরে যে করতে হবে একদম চুপ একটা মিট মিটে শয়তান তুমি কেনা মেয়েদের কাটার ফাটা দেখো একদম দেখবি না হ্যাঁ তোটা মনে দেখবো না জানিস তো যতই আমরা ওদেরকে দেখে সব রসাতলে গেল বলে চিৎকার করি না কেন আসলে দেখতে কিন্তু ওদের মন্দ লাগে না কি বলি আরে ঘুমোতে যাবো কি রে বাবা আজ যে তোদের ফুলসজ্জা তাই তোদের দুজনকে ফুলসজ্জার ঘরে পাঠিয়ে আমরা দুই বুড়োতে সারা রাত বাড়ির বাইরে আমার কিন্তু ভীষণ লজ্জা করছে তা সে শালা এখনো আসছে না কেন বোধহয় তৈরি হচ্ছে করতে তৈরি হবে কতক্ষণ লাগে শুনি জানো বুঝা শালাকে ঘাটটা ধরে ঠেলে যায় না এসে গেছি সাথী আমি আমার নতুন ফুলসজ্জার জন্য যে নতুন ধুতি পাঞ্জাবিটা কিনে আনলাম সেটা তুই পরে দিবি না ইয়ে মানে ওই ফুলসজ্জাটা কার আমার নাতি নাকি তোর ছি 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 কি যে বলো দাদু ও তো আমার ইয়ে মানে মাস কত বড় আরে খোকা বাবুর জন্য আনা ফুলের মালা আরে পোশাক তুমি পরেছো কেন হে না মানে
বলো তো দাদু, আরে ফুলসজ্জার ঘরে ওসব ভালো পোশাক পরে গেলে ওসব নোংরা হয়ে যাবে না? তাহলে তো ওই নাতু বইয়ের সঙ্গে ফুলসজ্জার ঘরে যেতে হলে তোকে তো গামছা পরে যেতে হবে। তুই ওই নাতু বইয়ের সঙ্গে ফুলসজ্জার ঘরে ওই তুই গামছা পরেই যা, আর কিছু না পরেই যা, আমার দেখার দরকার নেই। কি বলিস নাতু? দাদু আমার ভীষণ লজ্জা করছে। তোর সব লজ্জা আজ আমার নাতি ভেঙে দেবে। চলো হে বস্তু তোলারা, এবার এদের কাজ করতে দিয়ে তুমি আমার সঙ্গে পাশের ঘরে চলো। না না দাদু, আমি একটু থাকবো। তুমি এখানে থাকবে কি? তোমার তো মনে হলো সজ্জা, আর তুমি কি দাদা হয়ে এখানে প্রভুদা? আরে সাথে ওর মাত্র তো বোন হলেও আরে আমি তো ওর বন্ধু নাকি, তাই আমার ফুলসজ্জার ঘরে অন্তত তোমরা আমার কিছুক্ষণের জন্য থাকতে দাও। না গো, তুই বলতো তোদের ভালোবাসার কাবাবের মাঝে এই শালা যদি ঘাটতি হয় তাহলে তোর কোনো আপত্তি নেই তো? না দাদু না, আমার কোনো আপত্তি নেই। ও যদি এখানে থাকে একটু সময় থাক না। তবে থাক তো, কিন্তু বেশিক্ষণ নয়। না দাদু, আমি একটু পরে চলে যাব। এবার তোমার ঘরে চলো। হ্যাঁ যাবো। নাতো, আজকের দিনে তোকে কোটা কথা না বলে পারছি না। আমার একমাত্র খোকা, মানে তোর শ্বশুর জন্মাবার পরে তোর ঠাকুমা শাশুড়ি মারা গেল। তখন বহু কষ্টে আমি আমার সেই খোকাকে মানুষ করলাম। বিয়ে দিয়ে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা বাড়িতে নিয়ে এলাম। আমার সংসার আলো করে এই নাতিটা জন্মালো। হাসি খুশি আর আনন্দে আবার ভরে উঠলো আমার বড় সংসার। এমনই এক আনন্দের দিনে হঠাৎ এই খোকা বাবুর বয়স যখন 7 বছর, তখন একদিন বেড়াতে গিয়ে দাদা বাবু আর বৌদিমণি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই তখন থেকে অনেক আঘাত বুকে নিয়ে এই নাতিটাকে আমি মানুষ করেছি। না জানি কি কারণে আমার সম্পদ বিয়ে করতে চাইছিল না বলে আমার বড্ড কষ্ট হচ্ছিল। আজও তোকে বিয়ে করে এনে আমার সব কষ্ট প্লান করে দিয়েছে। সব কষ্ট প্লান করে দিয়েছে। নাতিটা আমার বড্ড এখনো খালি রাখবো। জীবনে কখনো বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাইনি তো। তাই তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। তুই শুধু আমার দাদু ভাইয়ের অন্ধকার জীবনে একটু সুখের আলো এনে দে নাতো, একটু সুখের আলো এনে দে। আজকের এই আনন্দের দিনে তুমি আমার চোখে জল আনলে, এই জন্য ওই লোকটার মধ্যে আমার বড্ড রাগ হয়, বড্ড রাগ। দাদুর কোথায় আপনি কিছু মনে করবেন না বৌদি, আসলে না দাদু বেশি একটু সেন্টিমেন্টাল। আপনি এভাবে দাদুকে কষ্ট না দিয়ে আপনি তো বিয়েটা করে নিলেই পারেন। আচ্ছা আপনি কি বলুন তো বৌদি, আজ আপনাদের ফুলসজ্জা, কোথায় আজকে রাতটাতে ফুললে হ্যান্ডেল করবে, কারণ এই ফালতু বোধহয় সময়টা নষ্ট করছে। আরে এইভাবে নতুন বয়ে যাচ্ছে মুখ ফিরিয়ে গাড়ি খাইয়ে চলবে? তোর সঙ্গে আমার কিছু পার্সোনালি কথা আছে। কি কথা বল। সম্ভব নিজেকে আমার বড় অপরাধী মনে হচ্ছে, যেন মনে হচ্ছে যেটা তোর পাওয়া উচিত সেটা আমি জোর করে কেড়ে নিচ্ছি। তার মানে কি বলি স্যার? আমার কথা শুন সম্ভব, সাথী যে কে তা আমরা কেউ জানি না, আর আমি যে সাথীর নকল স্বামী এটাও সবার অজানা। নকল ভাবছে আজ থেকে আসল ভেবে সাথীকে গ্রহণ করবে না সম্ভব, আমি চাই তুই সাথীকে গ্রহণ কর, তুই সাথীর স্বামী হয়ে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাই? আমার কথা ভুল ভাই, সাথীকে আমি যেমন করে হোক রাজি করাবো। এই বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তুমি আমাকে আজই বিয়ে করে ও আনতে হবে, আর আমার বউ না আসা পর্যন্ত ওর সারা নাকি
তোমার জীবনটা তো কম রহস্যময় নয় সাথী। এটার মানে আচ্ছা সাথী, কখন কোথায় তোমার বিয়ে হয়েছে, কেই বা তোমার স্মৃতিতে সিঁদুর পড়েছে, তার কি কিছুই তোমার মনে নেই? আমি কিচ্ছু জানি না, তবে তোমাকে যখন আমি দেখেছি তখন আমার বিশ্বাস যে তুমি আমার স্বামী আর তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছো। তোমার ধারণা যদি ভুল হয় মানে যদি কোনোদিন জানতে পারো তোমার স্মৃতিতে সিঁদুর পরানো মানুষটা অন্য কেউ, যদি জানতে পারো যাকে স্বামী হিসেবে জেনে এসছো সে একটা ঠক প্রবঞ্চক প্রতারক। কেন কেন আজ তুমি এই কথা বলছো? আমার কিছু মনে নেই বলে তুমি আমাদের সম্পর্কটাকে অস্বীকার করতে চাইছো। কতটা তুমি ভালো অস্বীকার করো না, আমার জীবনে তুমি ছাড়া আর যে কেউ নেই। তোমাকে হারাবে আমি যে পাগল হয়ে যাবো, পাগল না হলেও শিওর আমি পাগল হয়ে যাবো। আজকের রাতটা নারী জীবনের এক বিয়া নেয়ার পরম রাত। যে রাতকে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক, সেই মধুময় রাতকে স্মরণে করে রাখতে তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলো, ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবনকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো।
বাচ্চা কাচ্চা মা পাওয়া যায় তবে বিয়ে সংসারের তো করা দরকার শিকারি নয় পূজারি এই ঝিনুক আমার প্রেম আর আমি সেই প্রেমের পূজারি পূজারি
দাঁড়িয়েছে তখন স্বপ্নের কথা ভেবে কাজ কি? তোমার বাবা যদি আমাদের সম্পর্ককে মেনে না নেয়, আমি যখন মেনে নিয়েছি তখন অন্য কারো মানা না মানায় কিছু যায় আসে না। তুমি আমার মন থেকে মেনে নিয়েছো। তোমার মতো মানুষকে নিজে করে পার যে কোনো মেয়েরই ভাগ্য। আজ মনকে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাজি করিয়ে সময় দেখো তোমার হাতে আজ মনকে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাজি করিয়ে সময় দেখো তোমার হাতে আজ মনকে আমি হারিয়ে যাব
তুমি একাই করো না। দাদু যদি জানতে পারে যে তুমি তার নকল লাগবো, তাহলে দাদু সঙ্গে সঙ্গে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বলে কি সারা জীবন আমাকে অচেনা একজনকে স্বামী সাজিয়ে এই বাড়িতে পড়ে থাকতে হবে, স্বামী স্ত্রীর অভিনয় করে যেতে হবে? সারা জীবন কোথায় সাথে? শুধুমাত্র সম্পর্কে বড় রকমের বিয়েটা করাতে পারলে আমিও বিয়ে করবে। আর কেনই বা শঙ্কর বাবু বিয়ে করতে রাজি হতে চাইছে না? সে এক ইতিহাস সাথে। এই ইতিহাস? হ্যাঁ সাথে, ও একটা নোংরা অসৎ চরিত্র মেয়েকে ভালোবেসে ভীষণ আঘাত পেয়েছে। আর সেই থেকে ওরা কোনো মেয়েকে বিশ্বাস করে উঠতে পারে না, প্রচন্ড ঘৃণা করে। এই সে কি? কাকে ভালোবাসতেন ওই শঙ্কর বাবু? এক ধনী দুলালিকে। সে ছিল সম্পদের স্বপ্নের রাজকুমার, যাকে সম্পদ নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, যাকে একদিন দেখতে না পেলে সম্পদ হয়ে উঠত অস্তিত্ব। তাই তো প্রতিনিয়ত সম্পদ তার মানব পরিবার সঙ্গে মেতে উঠত স্বর্গীয় প্রেমের খেলায়। খেলা? তোমার এই রূপ যৌবনের হাত শুধুমাত্র একজনকে দিয়ে তুমি কতটুকু আনন্দ পাবে মমি? কাছে এসো, নিত্য নতুন প্রেমিকের উষ্ণ আস্বাদনে নিজেকে দিয়ে দিয়ে লাইফটাকে আরো ফুললি এনজয় করবে। এসো এই মুহূর্তে
এনজয় করার মতো মানুষ পাবো কোথায়? আরে তুমি চাইলে আমি আছি মনি। কিন্তু আপনার সঙ্গে তো আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। ইউ ইডিয়েট, তুমি সত্যি একটা বোকা। একটা কথা মনে রাখো মনি, যাকে বিয়ে করবে প্রেম করতে নেই, আর যার সাথে প্রেম করবে তাকে কিন্তু বিয়ে করতে নেই। ওকে ডার্লিং, আজ থেকে জানবো শুধু সম্পদ নয়, আপনিও আমার, শুধু আমার। মেরা দিল প্যার কা দিওয়ানা, মেরা দিল প্যার কা দিওয়ানা, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार ना है बच जाना, मेरा दिल प्यार का दीवाना। কি করছো তুমি? আর কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে জেনেও তুমি যেন একটা পর পুরুষের সঙ্গে ব্যভিচার করছো। দেখো সম্পদ, তুমি যেটা তোমার কাছে ব্যভিচার বলে মনে হচ্ছে সেটা আমার কাছে এনজয়। আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমি তোমার কেনা নই। এখন যেটা তুমি আমার কাছে চাও ওই জিনিসটা সামলানো তাই। আমার মেয়ের গায়ে হাত তোলো, এত সাহস তোমার? Who are you? ওই সেই ছিল স্যার, যাকে মনি ভুল করে বিয়ে করতে চাইছিল। আমি ভুল করলাম, আমি ভুল করবো না। আগে আগে আপনি আমার কথা শুনুন। শোনো, বিয়ের আগেই যার গায়ে তুমি হাত তোলো, বিয়ের পর তো তুমি তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তুই চাইলেও এই কাউন্সিলরের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো না। আমি আর চাই না, আমি আর চাই না। ওর সঙ্গে আমার জীবনটা জড়িয়ে আমি আমার জীবনটাকে শেষ করে দেবো। আমার সঙ্গে জড়ায় তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। যে মেয়েটার গায়ে আমি কোনোদিনও হাত তুলিনি, আজ কিনা তাকে তুমি আউট 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 করবে। যে কোনো সময়ে যা কিছু হয়ে যেতে পারে। আগে Just get out! Oh, just get out! I hate you! I hate you! আব্বাস নিজ মুভি ম্যাডাম, আব্বাস আপনি হচ্ছেন এই যুগের উচিত সম্পূর্ণ আধুনিক বেহায়া নিরজ্জা গোল্ড মডেল। তাই আপনাকে কোনো কিছু না বলে আপনার চরিত্রটা ফলো করা এই গানের সমস্ত মেয়েদের বলছি। হ্যালো ম্যাডাম, এই মোহময়ী রূপ ধরে যৌবনের নেশায় হয়তো কিছুদিনের জন্য কোনো বড় পুরুষদের গোলা জড়িত হয়ে এনজয় করে যায়, কিন্তু সত্যিকারের কোনো মনের মানুষ পাওয়া যায় না ম্যাডাম। সত্যিকারের কোনো মনের মানুষ পাওয়া যায় না। ঠিক বলি, ঠিক ঠিক বলি, ঠিক। সেই থেকে কবে অপমানে সম্পদ আর বিয়ে করতেই চাইছে না। আমি সম্পদ বাবুকে বিয়ে করতে রাজি করে বলি। তুমি পারবে সাথী? আমাকে যে পার্টি হিসাবে দিল, সম্পদ বাবুকে বিয়েতে রাজি করাতে না পারলে আমি যে তোমাকে নিজে করে কখনো পাবো না। তাই তো সম্পদ বাবু এলে আমি তাকে বলবো। বলে বলি, এখানে থাকতে আপনার খুব ভীষণ অসুবিধা হচ্ছে, তাই না? এই দাদু নজরদারি এড়িয়ে আপনি নিরালা প্রেমালাপ করার সুযোগ পাচ্ছেন না, এই তো? না, আমি জানতে চাই আপনি বিয়ে করতে চাইছেন না কেন? এই দেখুন, আবার কি বলতে শুরু করেছেন। আরে এসব আজে বাজে কোথায় সময়টা নষ্ট করে চলবে? এই নকল স্বামীটিকে নিয়ে তো দাদুর সামনে অনেক অভিনয় করেন। এভাবে আসল স্বামীটিকে নিয়ে একটু নিরালায় প্রেমালাপ করুন না। চুপ কর সম্পদ। ওর ওই কৃত্রিম হাসির মাঝে যে তোমার দ্বারা কান্না লুকিয়ে আছে তা কিন্তু আমি সাথীকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি বলুন। মুহূর্তের দমকা হয় আপনার ভালোবাসার বাসাটা ভেঙে গেছে বলে আবার কি নতুন করে
বলবেন না। আমার যে ভীষণ কষ্ট হয় বৌদি, আমার যে ভীষণ কষ্ট হয়। এই সালামের মুখ ওকে আপনি আজকে করে কথা বলছিস কেন দাদু বাকি কথা বলতে আমি শুনেছি না তো কি ওকে ও সালা আর মাথা ভাঙবে এই নতুন বউকে খোকা বাবু মাঝে মাঝে বৌদি বলে হ্যাঁ রঘুদা এই সালা কিনা বউকে বৌদি বলে হ্যাঁ আরা তুই ভুল শুনেছিস হ্যাঁ দাদু, এই রঘুদা দেখছি কানে একটু কমই শোনে। হ্যাঁ তুমি এখানে কি করছো হে বস্তু দাদা সবসময় তুমি আমার ওই নাতু বউয়ের পিছনে আমার ওই টুরির মতো এটে থাকো কেন না ইয়ে মানে এই জন্য বলে খোকা বাবু আর বৌদি বলি নিজের মধ্যে মেলামেশা করতে পারে খালি তুলে তুলে থাকি আর আপনি আজকে করে এই ছোকরা এবার থেকে এরা দুজনে যেখানে থাকবে সেখানে তুমি আর আসবে না এখন তুমি এখান থেকে যাও তো যাও 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 যাচ্ছি দাদু যাচ্ছি। তার জন্য কে যে ভালোভাবে মেলামেশা করতে পারছে তা ঈশ্বরই জানে। বুঝলি রঘু এ সারা বোধ হয় আর বেশি দিন বইয়ের সঙ্গে ঘর করতে পারবে না আমি যদি তার বইয়ের কাছ থেকে 10 হাত দূরে দূরে থাকে তাহলে বউ দাঁড়িয়ে এটা পাবে কখন শুনিয়ে এই নতুন বউ অন্য কার সাথে না পালিয়ে আমার এই পুরো বরটা থাকতে আর আমার কাউকে দরকার নেই। মোর প্রীতির কুঞ্জ বলে তুমি যে মোর প্রাণ সখী সোহাগের রসের ধারায় অমরা মাখামাখি বেশ দিয়েছে বরটা হুঁশিয়ার বল, আমি তো জানো আমারই মনে মুক্তি দাও লাগে, নইলে ভুরু হবে ভর দুয়ার। আমি কি লড়াই করবো ভিখারি না হবে আমি যে মহাবীর রাজা দশরথ এসো এসো প্রাণেশ্বরী মোর ব্রাহ্মণ হয়ে এসো এসো প্রাণেশ্বর। না, তুমি জানে না। এসো, এসো আমার বিয়ে। আমি তো জানো না। তুমি আমার কাছে এসো। আমার একটা বুচ্চা। না আমার কাছে এসো। না, তুমি আমার কাছে এসো। হ্যাঁ, তো আপন লাগছে কেন? তোমার স্পর্শ আমাকে আমাকে তো দুর্বল করে দিচ্ছে কেন? তবে কি আমার দুজন দুজনকে না! কে হয় না? কে হতে পারে না? কে হয় না? কি হলো দাদু আপু আমার কাছে কাছে পালিয়ে গেল কেন আমি জানি না দাদু, আমি কিছু জানি না দাদু। আমি এমন হাসি ঠাট্টার মাঝে হঠাৎ কি হয়ে গেল আমার মনে হয় কোথাও কিছু একটা গোলমাল আছে। আমার কথা তোমরা সবাই উড়িয়ে দিলেও আমি কিন্তু পরিষ্কার শুনেছি কর্তা বাবু, ওই নতুন বউ খোকা বাবুকে আপনি একদিকে করে কথা বলে আর খোকা বাবু নতুন বউকে বৌদি বলে ডাকে, আর খোকা বাবুর থেকে তার মাস্তুতো দাদার কাছে নতুন বউ বলে শিক্ষক থাকে। কিন্তু কেন যে এমন হয় আমি তো কিছু বুঝতে পারি না তো কর্তা বাবু, আমি যে কিছুই বুঝতে পারি না। নাতবো দাদু ভাইয়ের চেয়ে তার মাস্তুতো দাদার কাছে বেশি তবে কি ওই মাস্তুতো দাদার সঙ্গে নাতবুর কোনো খারাপ সম্পর্ক না? ভেতরে আসবো বাবু? তুমি আবার কি হে অসময়ে বাড়ির ভেতর হ্যাঁ কিছু মনে করবে না বাবু। আজ 3 দিন হলো আমি কিছু খাইনি, আমায় একটু জল দেবেন বাবু? এই কে আছে একটা জল আসবি তো 3 দিন কিছু খাওনি বলছো কিছু খাবে না বাবু, আমি একটু জল খেয়ে চলে যাবো। আমি জল এনেছি দাদা। হ্যাঁ ওকে দে সেই সঙ্গে কিছু খাবার দিস না তো অতিথি অভুক্ত ফিরে গেলে গৃহস্থের অমঙ্গল হয়
ঠিক আছে দাদা, ঠিক আছে, এই দিন চল। তুমি এখানে কেমন করে এলে? তোমাকে যে আমি পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি। আর তাছাড়া তুমি কি জানো, তোমাকে বাঁচানোর মিথ্যে করোনা মাথায় নিয়ে আমি যে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি। আর তুমি এখনই আমার সঙ্গে চলো মন্দিরা, তোমাকে নিয়ে গিয়ে সবার সামনে প্রমাণ করে দেবো যে আমি তোমাকে বিক্রি করিনি। তুমি এখন আমারই আছো মন্দিরা, চলে এসো মন্দিরা, এসো। মন্দিরা না, আমি মন্দিরে নই। আর আমার নাম সাথী। আর আমি আপনাকে কোনোভাবে চিনি না। এমন কথা তুমি বলো না। তুমি ভালো করে আমার মুখের দিকে চেয়ে দেখো মন্দিরা, আমি তোমার সেই দেব মন্দিরা, তোমার মনে নেই যে দেবের মুখের দিকে তুমি কি ঘর পাতে চেয়ে থাকতে, যে দেবের চোখের তারায় হারিয়ে যেত তোমার মরণী মন, যার স্পর্শে তুমি দুর্বল হয়ে নিজেকে হারিয়ে ফেলতে। আমি তোমার সেই দেব লক্ষ্মী, আমার মুখের দিকে তুমি একবার চেয়ে দেখো। আপনার এত সাহস, আপনি আমার বাড়িতে এসে আমার হাত ধরেন। আজই আমি আমার স্বামীকে বলে আপনাকে। না না সাহেব, আসলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আসলে আপনার মতো দেখতে আমার সবচেয়ে কাছের মানুষটাকে না আমি হারিয়ে ফেলছি। তাই আপনাকে দেখে আমার সেই কাছের মানুষটা মনে করে আপনাকে হয়তো কি বলেন আপনি? আমি ক্ষমা করবেন সাহেব, আমি চললাম। আমার কোনো খিদে নেই সাহেব। আপনাকে দেখে যে আমার খিদের টেস্টটা সব মিটে গেছে সাহেব, সব মিটে গেছে। তুমি আমার স্ত্রীর হাতে অঙ্গ গ্রহণ না করলে এই সংসারে যে অমঙ্গল হবে, তাই না সাথী? দাদু তো তাই বলে গেলেন। আপনি বুঝি মেম সাহেবের স্বামী? বাহ, কি সুন্দর মানিয়েছে আপনাদের। ভগবান যেন আপনাদের দুজনকে দুজনের জন্যই তৈরি করছে। তোমার কি আছে অতিথি? আমার কেউ নেই গো বাবু, আমার কেউ নেই। তোমার ঘর যাযাবর কি কোনোদিন ঘর থাকে মেম সাহেব? যাযাবরদের বুঝি আত্মীয় স্বজন কিছু থাকে না? থাকে না তাদের মনের মানুষ? বাবু গো, আমি যে এক সর্বহারা যাযাবর। একটা বৃক্ষের মেঘ আমার স্বপ্নের আকাশটাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। একটা দুর্ভাগ্যের কাল বৈশাখী ভেঙে তছনছ করে দিয়েছে আমার সাজানো খেলাঘর। আর তাই তো এই পথই আমার কাছে আপন গো বাবু। আর বাকি সব পর বাবু, বাকি সব পর। আমার মনে হয় কোনো কারণে পুরি হয়তো জীবনে ভীষণ কষ্ট পেয়েছে। তাই তো বলছি যে ওনাকে এই বাড়িতে থাকার মতো কয়েকটা দিন সময়, মানে এই অনুমতি যদি আপনি আমাকে দেন। আপনি বলার আগে এই ডিসিশনটা আমি নিয়ে ফেলেছি। হ্যাঁ, আপনিও খাবারের ব্যবস্থা করুন। আপনাকে আমার হ্যাঁ সাথী, যাও যাও। আপনারা আপনি আগে করে কথা বলছেন কেন বাবু? স্বামী স্ত্রী হয়ে আপনারা? আসলে আমরা কোনো স্বামী স্ত্রী নই, সবদের সাজানো নাটক। আর একটা কথা, উনি কিন্তু স্মৃতিশক্তি হারা একজন ভদ্র মহিলা। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কি? আমি নিজেকে আড়াল করার চেষ্টা করো না, কারণ আড়াল থেকে আমি তোমাদের সব কথা শুনেছি। তোমার আকুল হওয়া আবেগ দেখি আমার মনে হচ্ছে নিশ্চয় মহিলার সঙ্গে তোমার কোনো একটা নিশ্চয় কোনো যোগসূত্র আছে। হ্যাঁ বাবু, ওর সঙ্গে যে আমার জন্মান্তরের যোগসূত্র। হ্যাঁ, তা যদি হয় তাহলে তো আমাদের চারজনের জীবনটা আরো জটিল হয়ে যাবে। জটিল বলছেন কেন বাবু? আর চারজনই ওকে? হ্যাঁ, তা তোমার কোনো জানার প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি যদি সত্যি ওনার স্ত্রী হও, স্বামী হও, তাহলে তুমি তার যথার্থ প্রমাণ দিতে পারবে তো? হ্যাঁ বাবু, যেমন করে হোক আমিও স্মৃতিশক্তি ফিরিয়ে এনে প্রমাণ করে দেবো যে ওই আমার স্ত্রী মন্দিরা।
সাথী ও স্ত্রী হয় তাহলে আমি কি পাবো? আমি যে অবস্থানে অভিনয় করছি, আমি যে সাথীকে মনে মনে ভালোবাসি। কি ভাবছেন বাবু? কিছু না। হ্যাঁ, আমি তোমায় মাত্র 3টা দিন সময় দিলাম। এর মধ্যে ওনার স্মৃতিশক্তি ফিরে তোমার প্রমাণ করে দিতে হবে যে উনি তোমার বিবাহিতা স্ত্রী। প্রমাণ তো আমি করবোই বাবু। আর তা যদি না পারো, আমাদের জীবনটাকে আরো জটিল করার অপরাধে তোমায় কিন্তু ভীষণ শাস্তি পেতে হবে। হ্যাঁ, ভীষণ শাস্তি। সব হারানোর শাস্তি তো আমি পেয়েই চলেছি বাবু। তবে তবে আমার বিশ্বাস এবার আমি সবকিছু ফিরে পাবো। আমার